হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিমাদ্রিস ফিজিক্স টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশুনো করছো। ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছিলাম। তা ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এবং তার অঙ্ক করছিলাম, অর্থাৎ স্থির তড়িৎ ক্ষেত্র এবং গাউসের থিওরেমের ওপরে। তা আজকে আবার তারই কন্টিনিউয়েশন করবো আর কি, কিছু অঙ্ক করব। তাহলে চলো দেরি না করে অঙ্ক শুরু করা যাক। দেখো, অলরেডি একটা অঙ্ক আমি লিখে রেখেছি। বলেছে 0.5 গ্রাম ভরের একটি পিথ বল মানে কি, একটা সোলার বল, তাতে 100 ESU তড়িতাদান দেওয়া আছে। এর ঠিক 10 সেন্টিমিটার উপরে অবস্থিত একটি বলের তড়িতাদান কত হলে তা পিথ বলটিকে সাম্যাবস্থায় রাখতে পারবে। তা বিষয়টা কীরকম দেখো, এই হচ্ছে ধরে নাও পিথ বলটা, যার ভর যদি এম হয়, ওজন কত হবে mg। এর ওপরে একটা বলকে রাখা আছে। মনে করি বলটার আধান যেটা বার করতে হবে সেটা হচ্ছে কিউ ইএসইউ। ওকে, সিজিএসই যেহেতু বলেছে, মনে করি এর আধান হচ্ছে Q1 ইএসইউ এবং এদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটা মনে করি x সেন্টিমিটার। তোমাকে ভ্যালুগুলি বলে দিয়েছে, তোমাকে বার করতে হবে এই বলটার তড়িতাদান কত হবে, অর্থাৎ ওপরের বলটির। সলিউশন করি তাহলে। ধরি বলটির আধান কিউ ইএসইউ, তোমাকে যেটা বার করতে হবে। আর দেখো এখানে সব Q1 mg x এসেটা দিয়ে করেছি। যদি পিথ বলটা সাম্যাবস্থায় থাকে তাহলে অবশ্যই পিথ বলের উপরে লব্ধি বল কত হবে, 0 হতে হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা প্লাস না মাইনাস কিছু জানি না, আমি প্লাস ধরে নিলাম। ওকে, তাহলে যদি প্লাস ধরে নাও, দুটো প্লাস, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে Q1 আধানের উপরে বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে না নিচের দিকে, তাহলে সেটা মনে করি F। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স F ই দিয়ে ডিনোট করলাম। তাহলে সুতরাং কুলম্বীয় বিকর্ষণ বল কার উপরে, পিথ বলের উপরে। বিকর্ষণ বল FE যদি হয়, এটা কি হবে, সিজিএস পদ্ধতিতে যেহেতু করছো, এটা হবে Q1 বাই দূরত্ব স্কোয়ার এত ডাইন। তো দেখো এখানে মানগুলি বসায়। Q1 এর ভ্যালু কত বলেছে, 100 ESU, তাহলে Q ইন্টু 100 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত বলেছে 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার। দ্যাটস মিনস এটা দাঁড়াচ্ছে কত, কিউ ডাইন এফ অফ ইর ভ্যালু। সুতরাং লব্ধি বল পিথ বলের উপরে যদি আর হয়, আর এর ভ্যালু কত, এফই প্লাস এমজি। এটা তাহলে এফির ভ্যালু কত বেরিয়েছে কিউ, এমজির ভ্যালু কত, দেখো এম এর ভ্যালু বলেছে 0.5 ইন্টু জির ভ্যালু আমরা জানি 980 এত ডাইন। শর্তানুযায়ী লোভ যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে আর এর ভ্যালু 0। বোঝা গেল? এটা কী হবে, যেহেতু সাম্যাবস্থায় আছে। অর কিউ প্লাস এটা করলে দেখো কত আসছে 49 ইকুয়াল টু 0, অর কিউ ইকুয়াল টু -49 ESU। তাহলে এটাই হচ্ছে তোমার বলটির তড়িৎ আধান। বোঝা গেল? এখানে কি কি বলে দিয়েছে তুমি একটু লিখে দিতে পারো। x ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এখানে যা যা বলেছে। Q1 ইকুয়াল টু 100 ESU আর m ইকুয়াল টু 0.5 গ্রাম। বোঝা গেল? দেখো খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। দেখো সেকেন্ড অঙ্কটা লিখে রেখেছি। বলেছে একটি সাধারণ ধারকের পাদ্বয়ের মধ্যে একটি ক্ষুদ্র ধাতব বল ভারহীন সুতোর সাহায্যে
ঝোলানো আছে। যদি বলটিকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করা হয় এবং ধারকের ওপরের পাত্রটিকে ধনাত্মক তড়িতাহিত করা হয়, তাহলে দোলকের দোলনকাল কত হবে? তো দেখো, আমরা জানি দোলকের দোলনকাল ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু কত হয়? 2π√L/g, যেখানে ইন জেনারেল একটা দোলকের দোলনকাল আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2π√L/g, যেখানে এল হচ্ছে ওই দোলকটার কার্যকর দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা কীরকম ঘটবে দেখো, এই একটা পাত রয়েছে ধারকের, এই একটা পাত আছে, এখানে এই দোলকটা রয়েছে, বোঝা গেল? তাহলে এই দোলকটার যে কার্যকারী ওজন সেটা কত ছিল? এখানে mg, এটা mg প্লাস এই দুটোর মধ্যে যদি তড়িৎ প্রাবল্য ই হয়, এর আধান হচ্ছে কিউ, তাহলে প্লাস কিউ ইন্টু ই, এই বলটাও নিচের দিকে কাজ করবে। যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার জন্য বাইরের দিকে ই রয়েছে, কিউ আধান হওয়ার জন্য কিউ ইন্টু ফোর্স হচ্ছে নিচের দিকে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে সলিউশন করি। যদি প্রাবল্য ই হয়, তবে দোলকের নিম্নমুখী লব্ধি দোলকের উপর নিম্নমুখী লব্ধি বল এফ ইকুয়াল টু কত? mg প্লাস কিউ ইন্টু ই। নিশ্চয়ই বোঝা গেল। যদি এটা তার লব্ধি বল হয়, দেয়ারফোর মনে করি এর ফলে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন, লব্ধি অভিকর্ষ ত্বরণের, তার পরিবর্তনটা আছে জি প্রাইম। তাহলে mg প্রাইম ইকুয়াল টু mg প্লাস কিউ ই, অর জি প্রাইমের ভ্যালু তাহলে দেখো জি এম দিয়ে যদি ভাগ করে দিই, কিউ ই বাই এম, জি প্লাস কিউ ই বাই এম। সুতরাং দোলকটির, আমাকে দোলনকাল চেয়েছে, দোলনকাল বা পর্যায়কাল একই বিষয়। টি ইজ ইকুয়াল টু কত হবে? 2π√L হচ্ছে তার দৈর্ঘ্য ধরে নিতে হচ্ছে, যেহেতু বলেনি, আমরা জানি এল দৈর্ঘ্য কার্যকর দৈর্ঘ্য হিসেবে ধরে নেওয়া হয়, ডিভাইডেড বাই জি ড্যাশ ইকুয়াল টু 2π√L বাই জি প্লাস কিউ ই বাই এম। লেট দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল, ভর বলে দেয়নি, ভর স্মল এম, এই দুটো পার্ট ধরে নিতে হবে। আর প্রাবল্য যে ই সেটা অলরেডি ধরে নিয়েছি। খুব সহজ অঙ্ক, দেখো বুঝতে পারলে কিনা। তাহলে এবার নেক্সট অঙ্কের দিকে এগোই। দেখো থার্ড অঙ্কটা লিখে রেখেছি এখানে, IIT 70-তে এসেছিল। বলেছে দুটি উল্লম্ব প্লেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। 0.3 গ্রাম ভরের একটি সোলার বলকে একটি হালকা সুতোর সাহায্যে প্লেট দুটির মাঝে ঝুলিয়ে দেওয়া হলো। বলটি প্লাস 49 ESU তোমার আধান বহন করছে। প্লেট দুটির মাঝের বিভব পার্থক্য কত হলে সুতোটি উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করবে? তো দেখো, এই হচ্ছে প্লেট দুটো, ওকে। এদের মাঝখানে সুতোর সাহায্যে ঝোলানো হয়েছিল সোলার বলটা, যেটা কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? 45 ডিগ্রি কোণে বেঁকে গেছে। কখন না এদের মধ্যে একটা, তাহলে নিশ্চয়ই প্রাবল্য কাজ করছে। তাহলে দেখো এই জায়গায় এটার উপরে এর আধান যদি কিউ হয়, এদের মধ্যে যদি প্রাবল্য ই হয়, তাহলে কিউ ইন্টু ই এই পরিমাণ বল ওদিকে কাজ করবে। ক্লিয়ার? সুতোর টান যদি টি হয়, তাহলে দেখো দুটো উপাংশ তুমি পাচ্ছ। একটু বড় করে ছবি আঁকি।
এই ওজন এমজি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো, যদি এদের মধ্যে প্রাবল্য ই হয়, সেই প্রাবল্য ই হলে কিউ ইন্টু ই এই পরিমাণ বল এদিকে কাজ করবে। কারণ প্রাবল্য কাদের মধ্যে এস্টাবলিশড হয়েছে? না, এই দুটো যে প্লেট আছে তাদের মধ্যে। তাহলে এই জায়গায় মনে করি সুতোর টান যদি টি হয়, দেখো দুটো উপাংশ পাবে, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি, টি কস 45 ডিগ্রি, এদিকে টি সাইন 45 ডিগ্রি। তাহলে এই অবস্থায় সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় থাকলে এই জায়গা থেকে সলভ করে আমরা ই এর ভ্যালু বার করব। মধ্যবর্তী দূরত্ব যদি এক্স হয়, এই দূরত্বটা যদি এক্স হয়, তাহলে প্রাবল্যকে আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে ডিভিডি এক্স। প্রাবল্য এবং এক্সকে গুণ করলে আমি বিভব পার্থক্য ভি পাবো। তাহলে ফার্স্ট লেট প্লেট দুটির মধ্যবর্তী স্থানে প্রাবল্য ই ইএসইউ সিজিএস পদ্ধতিতে যেহেতু করছি, তাহলে সাম্যাবস্থায় কার না, ওই যে বলটা আছে তার সাম্যাবস্থায় টি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কিউই এবং টি কস 45 ডিগ্রি ইকুয়াল টু এমজি। এটাকে ধরো 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে দেখো সিম্পলি 1 ডিভাইডেড বাই 2 করে পাই, টি কেটে যাচ্ছে রেশিও করলে, সাইন 45 বাই কস 45 মানে হচ্ছে ট্যান 45 মানে কত 1 ইকুয়াল টু দুটো রেশিও করলে কত হবে কিউ ই বাই এমজি। অর এই জায়গা থেকে দেখো ই এর ভ্যালু পাচ্ছি আমরা এমজি বাই কিউ, সব ভ্যালু পরে বসাচ্ছি। তাহলে হচ্ছে এটা ই এর ভ্যালু কত পাচ্ছি, ই ইকুয়াল টু এমজি বাই কিউ পেলাম। এই জায়গায় এবার ভ্যালুগুলি বসাবো। এখানে এম ইকুয়াল টু কত বলেছে, 0.3 গ্রাম, আমরা জি জানি 980। কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু দেখো 49 ইএসইউ, এটা। তাহলে দেয়ারফর ই ইকুয়াল টু কত আসছে দেখো, 0.3 ইন্টু 980 ডিভাইডেড বাই 49। ক্লিয়ার হয়েছে একটুখানি? ডিভাইডেড বাই 49। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 49 ইন্টু 2 20, 20 ইন্টু মানে 6, এত ইএসইউ। এটা যে প্রাবল্যের মান। এবার দেখো আমরা জানি ই ইকুয়াল টু কত ডিভিডিএক্স, তাহলে আমরা জানি দিয়েও লিখতে পারো, এখানে আমি লিখে রাখলাম ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স। মাইনাস সাইনটা কী রিপ্রেজেন্ট করে, না আধানকে নিয়ে যাওয়া হচ্ছে সেই দিকে যেদিকে প্রাবল্য আছে তার বিপরীত দিকে। তাহলে আমি যদি শুধু বিভব পার্থক্য নির্ণয় করতে যাই, সুতরাং কী করবো আমরা, বিভব পার্থক্য করতে গেলে দেখো ইকে ডিএক্স মানে মধ্যবর্তী দূরত্ব যে এক্স আছে সেই এক্স দিয়ে গুণ করে দেবো। প্লেট দুটির মধ্যবর্তী স্থানের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু তাহলে কত, ই ইন্টু ডিএক্স মানে কত 6 ইন্টু এক্সের ভ্যালু এখানে কত আছে দেখো 5, বোঝা গেল, ইকুয়াল টু 30 ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্টও লিখতে পারো, স্ট্যাট ভোল্ট। এটাকে তুমি শুধু ভোল্টেও কনভার্ট করতে পারো। কীভাবে, আমরা জানি 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি, 300 দিয়ে গুণ করি, দেয়ারফর ভি ইকুয়াল টু 30 ইন্টু 300 এত ভোল্ট
9000 ভোল্ট আসছে। তুমি এইভাবেও রাখতে পারো বা এইটাতেও রাখতে পারো। দেখো অঙ্কটা বুঝলে কি না? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা চলো নেক্সট অঙ্কের দিকে এগোই। দেখো পরের অঙ্কটা করে রেখেছি, লিখে রেখেছি এই জায়গায়। বলেছি প্রত্যেকটা কিউ মানের অসীম সংখ্যক আধানকে এক্স অক্ষ বরাবর x = 1 2 4 8 ইত্যাদি বিন্দুতে পরপর রাখা হয়েছে। তাহলে x = 0-তে তড়িৎ প্রাবল্য কত হবে? আর আধানগুলি যদি পর্যায়ক্রমে পজিটিভ এবং নেগেটিভ হতো তাহলে কি হবে? সহজ অঙ্ক। দেখো মনে করি এটা হচ্ছে অরিজিন ও পয়েন্ট। এবার এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস আছে, এই এক্স অ্যাক্সিস বরাবর দেখো কোন কোন পয়েন্টগুলিতে না 1-এ একটা কিউ আছে, 2-তে কিউ আছে, তারপরে 4-এ কিউ আছে এবং তারপরে 8-এ কিউ। এইভাবে পরপর রয়েছে আধানগুলি ইনফিনিটি পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত আর কি। এটা 1, এটা 2, এটা 4 পয়েন্ট এটসেট্রা, এক্সের ভ্যালু। তাহলে ফার্স্ট পার্ট করি। দেখো ফার্স্ট পার্ট x = এটা হচ্ছে x = 0, 0-তে প্রাবল্য যদি ই হয় তাহলে ই = কত না 1/4πε0 যতগুলি আধান আছে তাদের জন্য, তাহলে কিউ বাই আর স্কোয়ার। তাহলে প্রথমটার জন্য কত 1/1² প্লাস 1/2² 1/4² 1/8² টু ইনফিনিটি। বোঝা গেল? আমি একবারে করলাম, আলাদা করে প্রত্যেকটা দেখালাম না। কিউ বাই আর স্কোয়ার করে দেখো প্রত্যেকটা যতগুলি হবে তাদের যোগফল, কারণ হচ্ছে সেম জাতীয় আধান বলে এই হচ্ছে, ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু 1 প্লাস 4 প্লাস 16 বা এই যে 2² এইভাবেই রাখো, সুবিধা হবে। 4² প্লাস 1/8² টু ইনফিনিটি। এটা দেখো একটা জিপি সিরিজ হয়েছে, তাই না? জিপি সিরিজের ইনফাইনাইট জিপি সিরিজের যোগফল, যার কমন রেশিও কত? কমন রেশিও মানে পরেরটা ডিভাইডেড বাই প্রথমটা যদি করো তাহলে দেখো 1/4 আসছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা জানি এর ফর্মুলাটা কত 1/1 - r, আর এর ভ্যালু এখানে তাহলে 1/4 এই দাঁড়াবে। ইনফাইনাইট জিপি সিরিজের যোগফল অলরেডি করেছো, সেই জায়গা থেকে এটা করছি। কীরকম? যদি একটা ইনফাইনাইট সিরিজ হয় তাহলে তার যোগফল হয় a/1 - r, যেখানে এ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত 1, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 1 - r মানে হচ্ছে কমন রেশিও। যখন 1-এর থেকে r ছোট, আর এটা হচ্ছে সামেশনটা, এটাই হবে 1 এর ক্ষেত্রে r-1 যখন r ইজ গ্রেটার দেন 1। তো এখানে যেহেতু 1/4 তাহলে সেটা 1-এর থেকে ছোট, তার জন্য বিয়োগ হয়েছে। বিয়োগ হলে এটা দেখো দাঁড়াচ্ছে 4/3 1/4πε0 4/3 এই হচ্ছে প্রাবল্যের মান। এটা যে ফার্স্ট পার্ট হলো। এবার সেকেন্ড পার্ট করব। সেকেন্ড পার্টের ক্ষেত্রে x = 0-তে প্রাবল্য, দেখো কিভাবে করব। এখানে দেখো পরপর বলেছে অল্টারনেট পজিটিভ নেগেটিভ আছে, তাহলে ই = 1/4πε0 কমন গেল, কিউ কমন গেল। প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, তারপরেরটা আবার পজিটিভ, তারপরেরটা আবার নেগেটিভ, এইভাবে টু ইনফাইনাইট এইভাবে চলেছে। প্রথমটা পজিটিভ অল্টারনেটিভ বলেছে, তারপর এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকমভাবে। তো দেখো এটা তাহলে হবে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু, তাহলে দেখো প্রথমটার সাথে এই যোগফলটা কত হবে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার, অর্থাৎ পরেরটার সাথে প্রথমটা যে রেশিও সেটা দেখো -1/4, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো -1/4 করে আসবে। তাহলে এই একই ফর্মুলায় যদি আমি অ্যাপ্লাই করি, সেই জায়গায় -1/4 মানে মাইনাস প্লাস হয়ে যাবে এটা, তাহলে কিউ ইন্টু 1/1 প্লাস 1/4 হবে। বোঝা গেল? তাহলে এটাকে যদি যোগ করি অর ই
এটাকে E1 দিয়ে ডিনোট করলাম। ধরো E1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 1/4πε0, 4 একে 5, তাহলে 4/5। দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে দেখো নেক্সট অঙ্কে এবার এগোনো যাক। তো দেখো ছাত্ররা, 5 নম্বর অঙ্কটা লিখে রেখেছি। কি বলছে দেখো, 1 মিটার ব্যাসার্ধে একটি সরু তারের বলয়ে, মানে কি একটা রিংয়ে, +1 × 10⁻5 কুলম্ব আধান দিয়ে এর কেন্দ্র হতে 1 সেন্টিমিটার দূরে অক্ষের উপরে 0.9 গ্রাম ভরের ও -1 × 10⁻6 কুলম্বের একটি আয়ত বস্তুকণা রাখা আছে। প্রমাণ করো কণাটির গতি, সরলদোল গতি ও এর পর্যায়কাল নির্ণয় করো। তাহলে একটা কাজ করি, প্রথমে এই সবকটা আননোন ভ্যালু বসিয়ে কাজটা করি, তারপরে মান বসাবো। তা দেখো প্রথম অংশটা কি বলছে, এই একটা বলয় আছে, তাকে পজিটিভ আধান সাপোজ ধরো কিউ দ্বারা একে আহিত করা হয়েছে। এর সেন্টার এটা, রেডিয়াস আর, এই জায়গা থেকে এক্স দূরে এখানে একটা স্মল q1 আধানকে রাখা হয়েছে। কিউ আধানটা নেগেটিভ, তা পজিটিভ আধানের জন্য দেখো প্রাবল্যের ডিরেকশন এদিকে, কিন্তু মাইনাস হওয়ার জন্য এদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ করবে, অর্থাৎ ভেতরের দিকে কাজ করবে। বোঝা গেল? তাহলে দেখো তুমি দূরত্ব মাপছো কোথা থেকে, অরিজিন থেকে বাইরের দিকে, ফোর্স কোন দিকে আছে, ভেতরের দিকে। এবার দেখো সলভ করছি। ফার্স্ট পার্টটা করব, যে এটা সরলদোল গতি সম্পন্ন করছে। লেট, আমি সব এই জায়গায় লিখে দিয়েছি কোনটা কি, এবং এর আধান হচ্ছে, ভর হচ্ছে এম ধরলাম। কেন্দ্র হতে এক্স দূরত্বে প্রাবল্য, এটা দেখো অলরেডি করেছো। ই ইকুয়াল টু ছিল 1/4πε0 কিউ, এই আধানটা কিউ দিয়েছ, কিউ x/r² + x² হোল টু দি পাওয়ার 3/2। এটা এখানে এক্স, এই যে এক্স এর ভ্যালুটা, এক্স মাছ <2 r হলে ই এর ভ্যালু কত হবে, এই এক্স এর ভ্যালুটা আমি নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করলে দেখো r² হোল টু দি পাওয়ার 3/2 মানে কত আসছে, r³। তাহলে 1/4πε0 qx/r³। সুতরাং q1 এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আধানের উপর প্রযুক্ত বল, তাহলে দেখো q1 আধানের উপরে প্রযুক্ত বলের ভ্যালু কত হবে, আমরা জানি F ইকুয়াল টু E ইন্টু কিউ, তাহলে E ইন্টু q1। ক্লিয়ার? ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 1 নম্বর থেকে বসিয়ে দিলে 1/4πε0 q1x/r³। এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে বললাম, ভেতরের দিকে, লিখেই দিয়েছি। q1 আধানের উপরে প্রযুক্ত বল, এটা ডিরেকশনটা দিয়ে দিই ভেতরের দিকে। আশা করি বোঝা গেল। সুতরাং কণাটির ত্বরণ এ ইকুয়াল টু কত হবে, F/m। F/m করলে এটা দাঁড়াচ্ছে দেখো 1/4πε0 q1/m r³ ইন্টু এক্স। কিন্তু এই ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা বিপরীত দিকে এক্সের। মাইনাস সাইন কেন, ঋণাত্মক চিহ্ন সরণ ও ত্বরণের অভিমুখ বিপরীত বোঝাতে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যেহেতু সরণ এবং ত্বরণ বিপরীতমুখী তার জন্য মাইনাস সাইন। তাহলে দেখো এটাকে যদি আমি 2 নম্বর দিই, সুতরাং তুমি বলতে পারো a ইজ প্রপোর্শনাল টু -x। সুতরাং কণাটি
সরল দোলগতি সম্পন্ন করছে। তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার কি করব? পর্যায়কাল নির্ণয় করব। দেখো আমরাই জানি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে যদি আমি 3 নম্বর দিই ফ্রম 2 and 3, কী পাচ্ছি দেখো? ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ 1/4 এপসাইলন নট, মানে এই টোটাল পার্টটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কত হবে? রুট ওভার অফ এই পার্টটা Q1/m আর কিউব। বোঝা গেল? তাহলে এখানে ভ্যালুগুলি বসালে তুমি ওমেগার ভ্যালু পাবে। সুতরাং পর্যায়কাল টি ইকুয়াল টু কত হবে? 2π/ওমেগা, অর টি ইকুয়াল টু 2π/ওমেগা, মানে এই পার্টটা উল্টে যাবে। এটা হবে হচ্ছে 4πε0 উপরে গেল m আর কিউব ডিভাইডেড বাই Q1। এবার ভ্যালুগুলিকে যদি তুমি পুট করো এখানে, তাহলে দেখো কীরকম হবে। m ইকুয়াল টু বলেছে কত? 0.9 গ্রাম, ইকুয়াল টু 0.9 ইন্টু 10⁻³ কেজি, তাই তো? তাহলে এটা দাঁড়াচ্ছে 9 ইন্টু 10⁻⁻4 কেজি। কিউ ইকুয়াল টু বলেছে 1 ইন্টু 10⁻⁻5 কুলম। Q1-এর ভ্যালু 1 ইন্টু 10⁻6 এত কুলম। আর দেখো আর ইকুয়াল টু হচ্ছে 1 মিটার। 4πε0 আমরা জানি 1/4πε0 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ ইন এসআই ইউনিট। এই সবকটা ভ্যালু যদি এখানে পুট করো, টি এর ভ্যালু আসবে প্রায় 0.628 এত সেকেন্ড, হুইচ ইজ নিয়ারলি ইকুয়াল 0.63 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল। দেখো বুঝতে পারলে কিনা? খুব ভালো অঙ্কটা। ফার্স্ট কি হচ্ছে, আমরা এনে একটা রিংয়ের জন্য তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন কত হয়? E ইকুয়াল টু 1/4πε0 Qx/r² + x² হোল টু দি পাওয়ার 3/2। এবার এই জায়গায় যদি x এর ভ্যালু যদি r এর থেকে অনেক ছোট হয়, তাহলে এই জায়গার যে এক্সটা আছে আর এর তুলনায় নেগলেক্ট করতে পারি। করলে দেখো এটা দাঁড়াচ্ছে Qx/r³ ইন্টু 1/4πε0 ই এর ভ্যালুটা। ওখানে তুমি আধান রেখেছো কত? Q1। তাহলে Q1 আধানের উপরে প্রযুক্ত বল কত হবে? E ইন্টু Q1, মানে 1/4πε0 Q1 x/r³ হবে। তাহলে কোয়ান্টিটি ত্বরণ A ইকুয়াল টু কত? F/m, ফোর্স ডিভাইডেড বাই মাস, মাইনাস 1/4πε0 Q1/m r³ ইন্টু x আসছে। মাইনাস সাইনটা কেন দিয়েছো? যেদিকে তুমি সরণ মাপতে যাচ্ছ, এটা তুমি মাপতে যাচ্ছ কোন দিকে? অরিজিন থেকে ডান দিকে, কিন্তু ফোর্স কোন দিকে কাজ করছে? বাঁ দিকে বা ভেতরের দিকে। তাহলে দেখো কোয়ান্টিটির ত্বরণ A ইজ ইকুয়াল টু কত হবে? F/m করলাম, তাহলে A প্রপোর্শনাল টু কত আসছে? -x। আমরা জানি A ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগার ভ্যালু কোনটা? না এই পুরো পার্টটা, অফ রুট ওভার দিয়ে ভ্যালুগুলি যদি বসাও, ক্যালকুলেশন করলে দেখবে এটা আসছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট অঙ্ক করাই যাক। দেখো নেক্সট অঙ্কটা লিখে রেখেছি। বলে যে সমান ব্যাসার্ধ, ভর এবং তড়িতাধানযুক্ত দুটি গোলককে একটি দুটো সুতো দ্বারা একটা বিন্দু থেকে ঝোলানো হয়েছে। প্রথমে গোলক দুটি শূন্য স্থানে এবং পরে ρg/cc ঘনত্বের ও কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের তরলে নিমজ্জিত রাখা হয়েছে। উভয় ক্ষেত্রে সুতো দুটি পরস্পরের সাথে একই কোণ তৈরি করলে গোলকের উপাদানের ঘনত্ব নির্ণয় করতে হবে। তো দুটো গোলক একই রকমের সব কিছু, ব্যাসার্ধ থেকে শুরু করে এভরিথিং সেম, ঘনত্ব টনত্ব সব, ভর সব কিছু সমান এবং সেম আধান দেওয়া হয়েছে। এদেরকে প্রথমে এয়ারে রাখা হয়েছে এবং পরে ρg/cc ডেন্সিটির এবং কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটি লিকুইডের ভেতরে একে এমার্জ করা হয়েছে। দেখা যাচ্ছে এয়ারে এবং ওই লিকুইডের ভেতরে সেম অ্যাঙ্গেল ওদের ভেতরে তৈরি হয়েছে। তাহলে আমাকে বার করতে হবে যে গোলকটির যে উপাদানটা আছে তার ঘনত্ব বা ডেন্সিটি কত, গোলকের ডেন্সিটি কত হবে স্পিয়ারে। তো দেখো ফার্স্ট কেস, ঠিক আছে, ফার্স্ট কেস দেখো ফার্স্ট কেস কী হবে?
এই দুটো আছে, একটা বিন্দু থেকে ঝোলানো আছে, এটা হচ্ছে এয়ারে বা বায়ুতে। এর ভর যদি এম হয়, ওজন এমজি, দুটোতেই সেম পরিমাণ চার্জ দেওয়া হলে এটাতেও ধরো কিউ পরিমাণ চার্জই দেওয়া হয়েছে, তাহলে এদিকে কত ফোর্স কাজ করবে আমরা জানি। পুরোটা সিজিএসে যেহেতু করছি, দেখো গ্রাম পার সিসি দিয়েছে, তাহলে এদিকে হবে Q1 Q2, তার মানে কিউ স্কোয়ার বাই দূরত্ব মনে করি এক্স স্কোয়ার, এই দূরত্বটা এল। এদের দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেল, সাপোজ এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 2 থিটা ধরে নিলাম, তাহলে হাফ অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে দেখো সুতোর দৈর্ঘ্য যদি এল হয়, এখানে যদি টান টি হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এদিকে হবে টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো একবারে করছি, হ্যাঁ। সাম্যাবস্থায় তার আগে ধরে নিতে হতো লেট গোলকের ঘনত্ব ডি গ্রাম পার সিসি। তাহলে দেখো এখানে সাম্যাবস্থায় কি দাঁড়াচ্ছে? টি কস থিটা টি সাইন থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এবং টি কস থিটা ইকুয়াল টু এমজি। তাহলে দেখো এই দুটোকে রেশিও যদি করি, তাহলে দাঁড়াচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। সাপোজ এটা 1 নম্বর ইকুয়েশন। এবার লিকুইডের কেস করব। এখানে এম এর ভ্যালুটা কত? এম হচ্ছে ভর। তাহলে দেখো এম ইকুয়াল টু, গোলক যেহেতু 4/3 পাই আর কিউব, আর ধরলাম ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর সেন্টিমিটার, 4/3 পাই আর কিউব ইন্টু ডেন্সিটি কত ধরেছ ডি, তাহলে এম হচ্ছে এটা, ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে কিউ স্কোয়ার বাই 4/3, 3 ওপরে যাচ্ছে 4 পাই আর কিউব স্মল ডি জি এক্স স্কোয়ার। এটাকে দিলাম 1 নম্বর। কি বোঝা গেল? এটা এম এর যে ভ্যালুটা দেখো 4/3 পাই আর কিউব ইন্টু ডি, ওটা লিখলাম। এবার দেখো সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলেছে লিকুইডে একে মার্চ করেছে বা একে রাখা হয়েছে। তাহলে লিকুইডে যদি রাখে, বলেছে একই অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব সেই এক্সই দাঁড়াবে। তাহলে দেখো এই দূরত্বটা, অ্যাঙ্গেলটা টোটালটা 2 থিটা যদি হয়, এটা থিটা, তাহলে এটাও থিটা। তরলে যদি থাকে তাহলে দেখো এখন ওর ওজনের চেঞ্জ হবে। কারণ কেন? আমি জানি উষ্ণবিদ্যাতে তোমরা পড়েছো যে কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করে রাখা হয় তাহলে ওর ওজনের আপাত হ্রাস হয়। তাহলে সেই আপাত হ্রাসটা কত হবে? দেখো এমজি হচ্ছে ওর এখনকার ওয়েট এয়ারে। তরলে যদি নিমজ্জিত করো, সমায়তন তরলের যে ওজন সেটা তাহলে অপসারিত হবে। তাহলে দেখো এই ওজনটা দাঁড়াবে, ছিল কত? 4/3 পাই আর কিউব, ঠিক আছে। ডি ছিল হচ্ছে এয়ারে ঘনত্ব মাইনাস সমায়তন তরলের ওজন। দেখো তো বুঝলে কি না? 4/3 পাই আর কিউব ডিজি, এটা কি ছিল? তার এয়ারে ওজন। ওকে, তরলে নিমজ্জিত করলে সমায়তন তরলের ওজন বাদ যাবে। সমায়তন মানে কত? 4/3 পাই আর কিউব, ঘনত্ব রো ইন্টু জি, দুটো বিয়োগ করেছি। আধানটা সেই এটাও কিউ এটাও কিউ, তাহলে এদিকে কত কাজ করবে? কিউ স্কোয়ার বাই দূরত্ব এক্স স্কোয়ার, কিন্তু এটা কে কাজ করবে। কারণ কেন? এই যে মাধ্যমটার পরবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু কত? কে। এবারে দেখো মনে করি টানটা হচ্ছে T1, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এদিক বরাবর দাঁড়াবে T1 কস থিটা, এদিকে দাঁড়াবে T1 সাইন থিটা। তাহলে এক্ষেত্রে সাম্যাবস্থায় কি কি দাঁড়াচ্ছে দেখো, T1 সাইন থিটা, এটা T1 সাইন থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার, এবং T1 কস থিটা এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 4/3 পাই আর কিউব ইন্টু ডি মাইনাস রো ইন্টু জি। সুতরাং দুটো রেশিও করে দিলে আবার দেখো T1 কেটে গেলে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে রেশিও করলে 3 কিউ স্কোয়ার বাই
4 পাই আর কিউব ডি মাইনাস রো ইন্টু জি ইন্টু কে এক্স স্কোয়ার। কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার নিচে আছে, ওকে। আর 4/3 পাই আর কিউব এটা যেটা আছে ওপরের দিকে উঠে গেলে 3, উপরে উঠে গেল 4 পাই আর কিউব ডি মাইনাস জি ইন্টু, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। শর্তানুযায়ী বলেছে 1 আর 2 দুটোই সমান, তাহলে ফ্রম 1 and 2 লেফট হ্যান্ড সাইড সমান হলে তাহলে রাইট হ্যান্ড সাইডও সমান হবে। তাহলে দেখো 3 কিউ স্কোয়ার বাই 4 পাই আর কিউব ডি জি এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার বাই 4 পাই আর কিউব ডি মাইনাস রো ইন্টু জি ইন্টু কে এক্স স্কোয়ার। অর উভয় পাশ থেকে দেখো বেশিরভাগ পার্টটাই কেটে যাচ্ছে, 3 কিউ স্কোয়ার কেটে গেছে, 4 পাই আর কিউব কেটে গেছে, জি এক্স স্কোয়ারও কেটে গেছে। তাহলে পড়ে আছে কি কি দেখো, পড়ে আছে এখানে আছে 1/d আর এখানে আছে 1/d মাইনাস রো ইন্টু কে। অর আমাকে বার করতে হবে কার ভ্যালু, না ডি এর ভ্যালু বার করতে হবে। তাহলে ডি এর ভ্যালু বার করার অর্থ এটা 1 মানে হচ্ছে আমি একবারেই লিখলাম ডি ইকুয়াল টু ডি মাইনাস রো ইন্টু কে। তাহলে যদি আমাকে ডি এর ভ্যালু বার করতে হয় দেখো এটা দাঁড়াচ্ছে ডি ইকুয়াল টু রো কে বাই কে মাইনাস 1, এই হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা গেল কি না, এই জায়গায় ডি কে রয়েছে, এই ডি এদিকে গেল, রো কে এদিকে চলে এসছে, তাহলে রো কে রয়েছে এই জায়গায় আর এটা এদিকে গেলে কে মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি না, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ক্লাস। সামনের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে আবার মিলিত হব নতুন ভিডিওতে। সেখানে পড়াবো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ততদিন খুব ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে এই পর্যন্তই থাক আজকে, সবাই খুব ভালো থেকো।